বিয়ের পরে আবার সত্যি নতুন করে পড়াশোনা শুরু করলাম। 27শে মার্চ 2025 আমি অ্যাডমিশন নিই। তো সেই দিন আপনার ক্লাসটা ছিল কাফাপিত্ত ভাতার উপরে। তো আমি সেই দিনে এর আগে তো কখনো ওরকম করে কেউ ক্লাস নেয়নি। আমার এত ভালো লেগেছিল যে আমাদের শরীরের সমস্যার কথা এরকম করে তো কেউ আগে কখনো বলেনি। ডাক্তারদের কাছে গেলে তারা কোনোদিন সমস্যা কেন হয়েছে সেটা বলে না। সেই ক্লাসটা আমাকে চেতনায় চৈতন্য এনেছিল যে আমি এতদিন ধরে যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি। তো আজকে দৃঢ়কণ্ঠে প্রত্যেককে বলতে চাই, বিশেষ করে মেয়েদেরকে, আর আমরা রান্নাঘর সামলাই, তাহলে বাড়ির প্রত্যেকটা মেয়ে মানুষকে যারা চাকরির পিছনে খুঁজছেন তারা চাকরি করুন, অসুবিধে নেই, কিন্তু তাদের কাছে প্রশ্ন করুন, তারা আপনাদের কাছে হেলথের নলেজ আছে তো? নমস্কার। আমরা প্রচুর নিউট্রিশনিস্টদেরকে ইন্টারভিউ করছিলাম, কেন জানার চেষ্টা করছিলাম যে ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে তাদের ভবিষ্যৎ কেমন হয়েছে এবং তারা কিভাবে আমাদের সমাজের বিভিন্ন রকম স্তরের মানুষদেরকে পরিষেবা প্রদান করছেন। তো সেরকমই একজন আমার সঙ্গে আজ উপস্থিত, হাওড়া উলুবেড়িয়া থেকে রুমিলি গায়েন। রুমিলি গায়েন একজন হাউসওয়াইফ ছিল, এখন এই নিউট্রিশন এডুকেশন নেওয়ার পরে তিনি এখন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট এবং উলুবেড়িয়াতে আরোগ্যম সেন্টারও প্রতিষ্ঠা করেছেন। সো রুমিলিদি, নমস্কার। নমস্কার স্যার। সো আমার প্রথমে জানার ইচ্ছে যে হাউসওয়াইফ মানে লোকের একটা বিশাল বড় স্বপ্ন থাকে, বিয়ে হয়ে গেছে, ব্যাস আমার জীবনে যা পাওয়ার ছিল একটা মেয়ের, হাজব্যান্ড হয়ে গেছে, পরিবার হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে আবার নতুন করে পড়াশুনো, নতুন করে আবার নিউট্রিশন কোর্স তৈরি করা, কেরিয়ারের পথে পা বাড়ানো, এটার উদ্দেশ্য কী? তো আমার বিয়ে হয় হাওড়া জেলার উলুবেড়িয়াতে, কিন্তু আমার বাপের বাড়ি হচ্ছে নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা। তো আমি অত্যন্ত সাধারণ ঘরের একটা মেয়ে ছিলাম, এখন সাধারণ ঘরের বউ, কিন্তু তৎসত্ত্বেও আমি অসাধারণ। আচ্ছা, সেই গল্পটাই আমি বলতে চাই। কারণ আমি অসাধারণ কেমন করে হলাম, কারণ ছোট থেকে আমরা শিখে এসেছি যে চাকরি করতে হবে, চাকরি করতে হবে, এই কথাটা শুনে শুনে কান ঝালাপালা হয়েছে, সেভাবে পড়াশোনা করেছি, কিন্তু সেই ভাগ্যের পরিহাস। পড়াশোনা করেছি, স্কুল সার্ভিস কমিশন দিয়েছি, তারপরে এমন একটা সময় এলো যখন 50,000 টিচার নেওয়া হবে এমন একটা ছাপানো হলো পেপারে। তো বিয়ের পরে আবার সত্যি নতুন করে পড়াশোনা শুরু করলাম। কেন কি, একটা চাকরি পেতে হবে, জীবনের একটা ইচ্ছে। তো আশায় বুক বাঁধলাম, পড়াশোনাও করলাম। আগে স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষা দিতে হতো না, তখন টেট দিতে হলো, তার জন্য আলাদা প্রিপারেশন। টেট পরীক্ষায় উত্তীর্ণ হলাম, সাবজেক্টও ভালো হলাম, কিন্তু তার কোনো হদিশ রইল না, কোথায় কি খাতা চলে গেল, কেউ কোনো উত্তরই পেলাম না। গেল এটা এটা করতে করতে বিয়ে অলরেডি 5 বছর হয়ে গেল, তখনও কিন্তু আমার বাচ্চা হয়নি, শুধু পড়াশোনার জন্য সময় নষ্ট হয়েছে। তারপর একটা বাচ্চা হলো, হওয়ার পরে ভাবলাম যে তাহলে বুঝি চাকরি আমার ভাগ্যে নেই, ছেড়ে দিলাম ওটাকে। এবার সংসারটাকে মন দিলাম, যে সন্তান এবং স্বামী এদেরকে যত্ন করার আমার হচ্ছে এটাই কাজ ভেবে নিলাম। তো ভাবতে ভাবতে এমন একটা দিন এলো, আমার মেয়ের 14 মাস বয়স। যখন 14 মাস বয়স, ওর জন্মের পর 6 মাসের পরে 1 বছর যখন হয় তখন ওর প্রথম জ্বর হয়। তখন হালকা একটু অসুবিধা হয়েছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু ওর যখন 14 মাস বয়স তখন না ওর জ্ঞান হারিয়ে যেত। আচ্ছা। আর এতটাই জ্ঞান হারিয়ে যেত, 15-20 মিনিট ওর কোনো জ্ঞান আসতো না, এবং মেয়ে পুরো নীল হয়ে যেত, কালো হয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো ওটা বললো যে পরে এটা তরকা, এটা বাচ্চাদের হয়। তো ওকে যে শিশু ডাক্তারটা দেখতো উনি একজন সরকারি হসপিটালের ডাক্তার, এবার ওনাকে শুধুমাত্র বিকেলেই পাওয়া যায়, সকালের দিকে পাওয়া যায় না। যেহেতু ওই রকম অবস্থা, এবার ওর দুপুরবেলায় একেবারে 15-20 মিনিট মেয়ের কোনো জ্ঞান নেই। এই অবস্থায় ওকে জল ঢেলে ঢেলে, মানে আমি মাটির ঘরে তখন থাকতাম, তো পুরো বারান্দা ভিজে কাদা, তবু মেয়েকে জ্ঞান ফেরাতে পারিনি, এরকম অবস্থা। এই অবস্থায় আমাকে বাড়ি থেকে বকাবকি করলো যে ওই ডাক্তারের জন্য বসে থেকো না, তুমি ইমিডিয়েট কোনো ইয়েতে যাও, কোথাও অন্য ডাক্তারের কাছে যাও। তো সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি নিয়ে নেয়, ভর্তি নিয়ে নিল, বেশ ঠিক আছে। এবার আমাকে ভর্তি নেওয়ার পর মেয়ের 102-3 জ্বর, কিন্তু জ্বর কিছুতে কমছে না। ওরা জোর করে চ্যানেল করেছে, ওরা জোর করে ইঞ্জেকশন দিয়েছে, ও তো ভীষণ ভয় পেয়ে গেছে। এবার তারপরও তো জ্বরটা তো কমবে, কোনো রকম জ্বর কমেনি। 3 দিন হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু ছুটি দেয়নি। আমি বলছি ডাক্তারবাবু আমাকে তো ছুটি দিতে হবে, আমি বাচ্চা নিয়ে এখানে একা একা পড়ে আছি, ও থাকতে চাইছে না, তারপর জ্বরটা তো ভালো হচ্ছে না। উনি বলছে আচ্ছা ঠিক আছে, আপনি আরো 2 দিন থাকুন। আচ্ছা, ঠিক আছে।
তখন আমার একটু ভয় লাগলো যে ওকে নিয়ে একা তো থাকা যায় না, কারণ বাড়ির সবার সঙ্গে বড় হয়েছে। এবারে আমি একটা প্রশ্ন করলাম ডাক্তারবাবুকে, আমি তো বাড়ি যাব, কিন্তু এই যে যে মেয়ের জ্ঞান হারিয়ে যায়, এটা যে যখন তখন হতে পারে, রাত্রেও তো হতে পারে, কারণ ওর যখন জ্বর হয় আমি 3-4 রাত আমার জেগে জেগেই কেটে যায়। আচ্ছা। কারণ কখন কি জ্ঞান হারিয়ে ফেলবে, আমি তো ঘুমোতেই পারি না। তো আমি বলছি আমি তো ঘুমিয়ে পড়তেই পারি, তখন যদি ওর এমন হয় কিছু একটা ব্যবস্থা আমাকে করে দিন। উনি বললো এর কোনো ব্যবস্থা নেই, আপনি বাড়ি চলে যান, লক্ষ্য রাখবেন, জ্বর হলে 102 জ্বর হলে বরফ দিয়ে দেবেন, জল দিয়ে দেবেন। এটা কি কোনো সলিউশন হলো? হলো না, কখনোই হলো না। কারণ আমি তো ভয় পাচ্ছি যে জ্ঞান হারিয়ে গেলে বাচ্চা তো কিছু একটা হয়ে যেতে পারে। বলে ছুটি কিছুতেই দেবে না, তবুও ছুটি দেবে না। 3 দিন আমাকে 10,000 টাকা বিল করে ফেলেছে, আরো 2 দিন রাখবে। বলছে কি ওর ইঞ্জেকশনের চ্যানেল সরে গেছে, ওকে জোর করে আবার চ্যানেল করাবে। এবার কিছুতেই বাচ্চা করতে দেয়নি, আমিও করতে দিলাম না, যে না করতে দেয়া যাবে না, তাতে আমার যা হয় হোক। বলে আমি আর বাবাকে ফোন করলাম, ওর পিসেমশাই এলো, তো ওরা গিয়ে জোর করে একরকম আমাকে বার করে নিয়ে এলো। ওনারা ভয় দেখালেন আমাকে যে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার দায়িত্বে নিয়ে যাবেন। আমি নিশ্চয়ই, আমার দায়িত্বে আমি বাড়ি নিয়ে যাচ্ছি বলে আমি বাড়ি চলে এলাম। কিন্তু বাচ্চার জ্বর কিন্তু সারেনি, আর আমাকে কোনো ব্যবস্থাও দেয়নি যে এটা নিয়ে গেলে বা এই ওষুধটা খাওয়ালে ওর আর কোনো সমস্যা হবে না। আচ্ছা। পরে আমি অন্য ডাক্তারের কাছে যাই, আমাদের শিশু ডাক্তার, তিনি ছোট্ট একটা ওষুধ দিয়ে দিলেন, বললো জ্বর হলে এটা খাওয়ালে তোমার আর কোনো সমস্যা হবে না। কিন্তু যাই হোক, দুর্ভাগ্যবশত আমি সেই ডাক্তারবাবুকে পাইনি। এবার আমার কথা হচ্ছে, আমার ওই যে যে ভীতি, আমি বলতে চাইছি যে আমি অসুবিধায় পড়ে গেছি। শুধু তাই নয়, আমাকে ওখান থেকে যখন ছাড়া হলো, ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, বিশাল বড় প্রেসক্রিপশন। বেসিক্যালি ডাক্তার যারা আজকে এলোপ্যাথি প্র্যাকটিস করেন তাদের মনে হয় ভিটামিন, মিনারেলস, প্রোটিন খেলেই মানুষের শরীরে শক্তি চলে আসবে আর মানুষ ছুটতে শুরু করে দেবে। তো তার শিকার আমরা বাচ্চা থেকে বুড়ো সবাই হই। এবারে আমার তখন থেকে একটা মনে হয়েছিল, মানে আমি ভাবতে পারলাম যে ওনারা আমাদেরকে নিয়ে খেলা করে, আমাদেরকে নিয়ে বোকা বানায়, আমাদেরকে নিয়ে বিজনেস করে। বড়দের ক্ষেত্রে তো করে, একটা বাচ্চার বেলাতেও ছাড়েনি। 2 দিনের জায়গায় আরো 3 দিন আমাকে রেখে দেবে, কেন কি? সেখানে বিল করার জন্য। তো সেখান থেকে আমার ভেতরে একটা ভীষণ তীব্র, মানে কি বলবো, ভয় তো হয়েই ছিল, আর একটা বিশাল প্রকৃতির কাছে একটা চাওয়া ছিল যে ভগবান এমন একজন ডাক্তারের কাছে আমাকে দেখাও যে যার কাছে নিয়ে গেলে আমরা সুস্থ থাকবো, আমাদেরকে নিয়ে ব্যবসা করবে না। ভীষণভাবে প্রার্থনা করতাম আমি, আমার এই প্রার্থনা একদম সদ্বাসনা। আচ্ছা। ঠিক আছে, তো সেখান থেকে আমার এই প্রার্থনা প্রকৃতির কাছে পৌঁছে গিয়েছিল। তো হঠাৎই একদিন শিবরাত্রির দিন আমার কাছে আপনার এই এডুকেশন নিয়ে একটা প্রস্তাব আসে। আচ্ছা। ঠিক আছে, আমি তখন মানে পুজো করবো এরকম একটা ভাব, সেদিন আমি ওই বিষয়টা তো মাথায় নিতে পারিনি। তো সেদিন প্রস্তাবটা আমাকে দিয়েছেন, কিন্তু আমার বাড়িতে যিনি গিয়েছিলেন তিনি আমাদের হরিপদ মাইতি মহাশয় স্যার। প্রথম উনি আমাকে আপনার সম্বন্ধে আমাকে জানান এবং বললো এই এডুকেশনটা নেওয়া যায়। কেন নেওয়া যায় না, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে নেওয়া যায়। তো আমি ওনাকে কথা দিয়েছিলাম, আপনি আমার বাড়িতে এসেছেন, আমাকে বোঝালেন, উনি সবটাই বোঝালেন। বোঝানোর পর আমি কথা দিয়েছি যে ঠিক আছে আমি স্যারের কাছে যাব। কেন? আমারও কিছু সমস্যা ছিল, কারণ আমি প্রচুর হেলদি হয়ে গিয়েছিলাম এবং থাইরয়েড ছিল আর সুগারের একদম বর্ডার লাইনে। তো আমি বললাম স্যার আমি স্যারের কাছে যাব, স্যার যদি আমাকে বলেন যে তুমি সুস্থ হয়ে যাবে, আমি নিশ্চয়ই এই কোর্সটা করব। তো আমি আসি 27শে মার্চ 2025 আমি অ্যাডমিশন নিই। তার আগের সপ্তাহে আপনার সঙ্গে আমার দেখা হয়, আমি ক্লাস করার সুযোগ পেয়েছি। তো সেদিন আপনার ক্লাসটা ছিল কাফাপিত্ত ভাতার উপরে। ঠিক আছে, তো আমি সেই দিনে, এর আগে তো কখনো ওরকম করে কেউ ক্লাস নেয়নি, আমার এত ভালো লেগেছিল যে আমাদের শরীরের সমস্যার কথা এরকম করে তো কেউ আগে কখনো বলেনি। ডাক্তারদের কাছে গেলে তারা কোনোদিন সমস্যা কেন হয়েছে সেটা বলে না, রোগ হয়েছে তার ঔষধ দিয়ে দেয়, কিন্তু বাকি তারা কিছু বলতে চায় না, কিন্তু পারেও না, হয়তো তাদের জানা নেই। তো আপনি এমন একটা ক্লাস দিয়েছিলেন, সেই ক্লাসটা আমাকে চেতনায় চৈতন্য এনেছিল যে আমি এতদিন ধরে যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি। যদি পৃথিবীতে সুস্থ থাকতে হয় আমাকে এবং আমার পরিবারকে, তারপরে তো আরো সবাই আছে, তাহলে সেই জায়গা এটাই। দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পেরেছেন, 14 মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে তার মা ছুটে বেড়াচ্ছে, সমাজে কোথায় তার বাচ্চাকে সে সুস্থ করে তুলবে। বাট ওই ছোট্ট বাচ্চা আর ওই অসহায় মা সমাজের একটা ব্যবসার অঙ্গ হয়ে গেছে। শুধু উনি নন, ওনার মতো আমরা সবাই আজকে আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছি। বলতে হয়তো খুব খারাপ লাগে, কিন্তু আমাদের সমাজ তারা এভাবেই তৈরি হয়েছে এবং এভাবেই আমরা মেনে নিয়েছি। তো সেই জায়গা থেকে উনি ওনার মেয়েকে সুস্থ করেছেন, নিজে সুস্থ হয়েছেন,
তারপরে এই পড়াশুনো করে নিজে একজন নিউট্রিশনিস্ট হয়ে আরোগ্যম সেন্টার তৈরি করেছেন। আচ্ছা রুমিলিদি, এই যে আপনি নিউট্রিশন পড়াশুনো করেছেন, করার পরে এখন প্রচুর প্রচুর মানুষকে আপনি সেবা দেন, পরিষেবা দেন, তো এরকম যদি কিছু একটা ঘটনা যদি অবশ্যই আমাদেরকে বলেন, একাধিক দর্শকদের বলেন। একাধিক ঘটনা আছে। যেমন আমি পড়াশোনা করতে করতে অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে যে এডুকেশন নিয়েছি তার সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে গেলে মানুষের জীবনে কি হয়, এডুকেশন আছে তো হেলথের জ্ঞান নেই, হেলথের জ্ঞান আছে তো তার এডুকেশন নেই, কিংবা তার হয়তো হেলথ আছে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমটা সমস্ত কিছু মানে তিনটে দিকেই সমস্যা। কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসে হেলথ, এডুকেশন, ফিনান্সিয়াল তিনটে পার্ট পেয়েছি। এবার এটা কেন বলছি, আমি যখন কোর্সটা নিলাম স্যার, সত্যি কথা বলতে গেলে এখানে যে উপার্জন করা যায় আমি জানি না, মানে জানতাম না, আমি প্রয়োজন বোধ করিনি। কেন কি আমি তখন হেলথকে গুরুত্ব দিয়েছি, যে আমি সুস্থ থাকবো এটাই আমি হ্যাপি। কিন্তু যখন জানতে পারলাম এখান থেকে উপার্জনও করা যায় তখন তো আরো হ্যাপি। তো পড়াশোনা করতে করতে অ্যাকচুয়ালি আমি কিন্তু উপার্জনটা শিখে গিয়েছিলাম। তার জন্য ডক্টর আমাদের হরিপদ মাইতি স্যারকে ধন্যবাদ। আচ্ছা, হাতে ধরে শিখিয়েছেন, কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে আমাকে। হরিপদদার ইন্টারভিউ কিন্তু আছে। হরিপদদা বেসিক্যালি তিনিও কিন্তু একজন নিউট্রিশনিস্ট ফিওনা একাডেমি থেকে, মানে তিনি একজন নিউট্রিশনিস্ট, আবার আরেকজনকে নিউট্রিশনিস্ট হিসেবে ছাত্র হিসেবে তিনি এই ইনস্টিটিউটে রেখেছেন এবং তিনিও আজকে প্র্যাকটিস করে, তার মানে বুঝতে পারছেন যে এই অর্গানাইজেশনে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকেও রেকমেন্ড করতে পারে এবং তার মাধ্যমে সে একটা টিম তৈরি করে সবাই মিলে একটা সবার সহযোগিতাতে নিজেরা পরিষেবাও দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইনকামও করতে পারে। একদম। তো পড়াশোনা করতে করতে কি হয়েছে, আমার সঙ্গে পড়াশোনা করছেও আমি ছোট্ট বোন, মানে আমরা একসঙ্গে পড়ছিলাম 10 নম্বর ব্যাচের স্টুডেন্ট আমরা। তো ওর বাবা হঠাৎ অসুস্থ, ও হুগলি চলে গেছে দিদির কাছে। তো আমাকে ফোন করছে যে আমার বাবার খুবই অসুবিধা, তুমি একটু যাবে? আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। ব্যক্তিটা কি করেছে, উনি একটু ভুলভাল খাবার খেয়ে ফেলেছে, ঠিক আছে, বয়স হয়েছে তো। ভুল খাবার খেয়ে ওনার এতটা গ্যাস হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আসবে এবং হসপিটালে নিয়ে যাবে, আচ্ছা, এরকম একটা ব্যাপার। আর আমি তখন নতুন, একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে স্যারকে কনসাল্ট করলাম যে স্যার এই মুহূর্তে আমি কি করতে পারি। আমাকে বললো আপনি ওখানে যান, গিয়ে আগে কোলনটা করান, আগে কোলন করিয়ে ওনাকে ন্যাচারাল ডাইজেস্টিভ ইনডাইজেশন দিয়ে দিন। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়িয়ে থেকে নতুন কোলন ছিঁড়ে কোলন করালাম। 2-3 ডিবে জল দিয়েছি তবু কিছু বেরোচ্ছে না, এতটাই অবস্থা খারাপ। দেওয়ার পরে 4 ডিবে জল দিয়েছি। যখন উনি ল্যাট্রিনে গেলেন, ওনার যখন বর্জ্য পদার্থটা বেরোলো, তখন উনি শান্তি পেলেন যে আমাকে বাঁচালে মা তুমি। এটা তো গেলো ছোট্ট একটা ব্যাপার। শুধু তাই নয়, মানুষ এত বিশ্বাস করে। আজকে একটা 12 মাসের বাচ্চা, মানে 1 বছরের বাচ্চা মেদিনীপুরে থাকে, সে রাত্রি 2:30টার সময় আমাকে ফোন করে যে ম্যাডাম আমার বাচ্চার জ্বর হয়েছে। আমি তো অবাক যে তুমি আমাকে এত বিশ্বাস করো, এই 2 দিন তুমি কোর্স নিয়েছো, নিয়ে আমাকে এত বিশ্বাস করেছো। ওই 1.5 বছর হয়নি, 1 বছরের বাচ্চাকে আমি বললাম যে এই মুহূর্তে তুমি ওকে কি আছে তোমার কাছে, বললাম আমার কাছে ইনডাইজেশন আছে, তুমি সেটাই খাওয়াও। বলছে সকালবেলায় বাচ্চার জ্বর নেই, এর থেকে বড় কিছু আর পাওনার আছে? সুতরাং দর্শক বন্ধুরা একটা বুঝতে পারছেন যে যে প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা অ্যাম্বুলেন্স ডেকে ফেলি, আমরা হসপিটালের ইমার্জেন্সি বেড বুক করে ফেলি, সেই জিনিসগুলো এনাদের মতো গৃহবধূরা তারা বাড়িতে বসে ডিটক্সিফিকেশনের মাধ্যমে আর কিছু সুপারফুডের মাধ্যমে তাদেরকে কিন্তু সহযোগিতা করে সুস্থ করে তুলছেন। আচ্ছা রুমিলিদি, এই যে উলুবেড়িয়াতে প্রচুর স্ত্রী পুরুষ তো আছেই, প্লাস যারা চাকরি খুঁজছে এরকম প্রচুর মানুষ আছেন, সমাজের হয়তো প্রতিষ্ঠা পাচ্ছে না, একটা অদ্ভুত রকমের অভিমানের মতো একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ তাদের সম্মান করে না, কেউ তাদের ভালোবাসে না, তাদের মতো মানুষদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? তাদের মতো মানুষকে মেসেজ দিতে চাই যে আমরা পৃথিবীতে কেন এসেছি, আমার তো আসার একটা উদ্দেশ্য আছে। একদম একদম। শুধু কি খাবো, পরবো, মাখবো, বাচ্চাকে জন্ম দেবো, এটাই কি শেষ কথা? নিজের তো একটা চাওয়া আছে, সেই চাওয়াটা কি? তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি চাই, এবং নিজেকে সম্মান করতে হবে। কারণ আমি যখন কোর্সটা নিয়েছিলাম তখন আমি নিজের কথা শুনেছিলাম। তো আজকে দৃঢ়কণ্ঠে প্রত্যেককে বলতে চাই, বিশেষ করে মেয়েদেরকে, কারণ দেখুন আমরা যখন গাড়ি চালাই প্রত্যেকটা গাড়ির কিন্তু ড্রাইভিং শিখতে হয়। যদি ড্রাইভার যদি ঠিকমতো গাড়ি চালাতে না পারে তাহলে গাড়ি কিন্তু খাদে পড়বে। আর আমরা রান্নাঘর সামলাই, সেই রান্নাঘর যারা সামলায় তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই। আর যত গন্ডগোল তোমাদের খাওয়ার থেকে, তাহলে সেই লাইসেন্স যদি পেতে হয় তাহলে বাড়ির প্রত্যেকটা মেয়ে মানুষকে, যারা চাকরির পিছনে খুঁজছেন তারা চাকরি করুন, অসুবিধে নেই, কিন্তু তাদের কাছে প্রশ্ন করুন তারা আপনাদের কাছে হেলথের নলেজ আছে তো? মানে একটা জিনিস বুঝতে পারছেন, আমরা হয়তো পুত্রবধূ নিয়ে আসি তার শিক্ষা দেখে, তার রূপ দেখে,
কিন্তু সেই পুত্রবধূ এসে বাড়িতে রান্নাঘরে ঢুকে পড়ে, তারপরে সে তো অসুস্থ হয়ই, বাড়ির প্রতিটা মানুষকে অসুস্থ করে ফেলে। তাহলে যে পুত্রবধূ আপনার সুখের জন্য আপনার পুত্রবধূ হয়ে এলো, আপনার সংসারের বউ হয়ে এলো, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, সেই লক্ষ্মী ছাড়া হয়ে আপনার পরিবারের বরবাদ করে দিল। তার কারণ কি? তার হয়তো লিপস্টিক লাগানোর অভিজ্ঞতা আছে, কি জামার সঙ্গে কি ব্লাউজ ম্যাচিং করতে হবে সেটা হয়তো সে জানে, কিন্তু কি খাবার খেতে হবে, শ্বশুর মশাইকে কি খাওয়াবেন, শাশুড়িকে কি খেতে দেবেন, কিংবা নিজের স্বামীকে কি খেতে দেবেন, নিজের সদ্যজাত বাচ্চাকে কি খেতে দেবেন, সেই সম্বন্ধে তার কোনো রকম অভিজ্ঞতা নেই। হয়তো কনভেন্টে সে পড়াশোনাও করেছে, এ ফর অ্যাপেল বি ফর বলও হয়তো বলতে জানে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র একটা নিউট্রিশন জ্ঞান না থাকার জন্য আপনার পুত্রবধূ আপনার জীবনের বা আপনার পরিবারের ঘাতক হয়ে দাঁড়ায়। সুতরাং রুমিলিদি যেটা বলতে চাইছেন যে বাড়ির প্রত্যেকটা ভদ্র মহিলাকে বা প্রত্যেকটা মেয়েদেরকে এই এডুকেশনটা নেওয়া বড্ড জরুরি। না হলে তাদের হাতে অনেক মানুষ খুন হয়ে যাবে, তাদের জন্যই বাড়িতে অশান্তি, তাদের জন্যই বাড়িতে সাংঘাতিক সাংঘাতিক সব রোগ চলে আসবে। সো মেসেজ বড্ড ক্লিয়ার। আমি রুমিলিদির নাম্বার আপনাদেরকে এই ভিডিওর নিচে দিয়ে দেবো। যারা উলুবেড়িয়া এলাকায় থাকেন তারা চাইলে রুমিলিদির কাছে যোগাযোগ করতে পারেন। ওনার একটা সুন্দর আরোগ্যম সেন্টার আছে, যেখানে গেলে আপনাকে পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তুলতে পারে 1-1.5 ঘন্টার মধ্যে। আজকে রুমিলিদি যেহেতু আমার গেস্ট অতিথি, আমি একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে দিতে চাই। সুস্থ জীবন শরীর ও মন, তার মানে সুস্থ থাকতে গেলে শুধু শরীরে নয়, মনের ভেতরেও সুস্থ থাকা দরকার। কিভাবে সেটা কিন্তু এই বইতে আমাদের লেখা আছে। আপনি নিশ্চয়ই পড়েছেন বইটা, নাহলে জানবেন কি করে। সুতরাং এই বইটা রুমিলিদি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার।